জয় হিন্দ, জয় ভারত। ডিয়ার ভিউয়ার্স, আপনারা নিশ্চয়ই আমার সঙ্গে একমত হবেন যে বাংলাদেশ থেকে ভারতে যে হারে অবৈধ অনুপ্রবেশ হচ্ছে সেটা আমাদের কাছে শুধুমাত্র ভয়ের নয়, রীতিমতো আতঙ্কের। আর এখন বাংলাদেশে যে জামাতপন্থী সরকার ক্ষমতায় রয়েছে, অতএব অবৈধ অনুপ্রবেশ এবার তো রীতিমতো পরিকল্পিতভাবে হবে। দিনকে দিন এই অবৈধ অনুপ্রবেশ এতটাই বেড়ে চলেছে যে এখন এটা কিন্তু ভারতের আভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তার জন্য রীতিমতো একটা উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। কিছুদিন আগে ভাইরাল হওয়া এই ভিডিওটা দেখলেই আপনি অবাক হয়ে যাবেন। এই ভিডিওটাতে একজন বাংলাদেশি ইউটিউবার মোহাম্মদ তাওসিন রীতিমতো ডেমো দিয়ে দেখাচ্ছেন যে কিভাবে পাসপোর্ট আর ভিসা ছাড়া অনায়াসে ভারতে প্রবেশ করা যায়। তিনি প্রকাশ্যে দেখাচ্ছেন কিভাবে কাঁটাতারের ওপর দিয়ে লাফ দিয়ে খুব সহজেই ভারতে প্রবেশ করে আসা যায়। এরপরে আপনাকে একটা ছোট জঙ্গল পার করতে হয় যেখানে কোনো বিএসএফ এর পোস্ট নেই, মানে আপনাকে ধরার মতো কেউ নেই। আর স্থানীয় লোকেদেরও এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশ নিয়ে কোনো মাথা ব্যথা নেই, যেন গাশ হয়ে গেছে। এই ইউটিউবার আবার বলছে যে ভারতে পৌঁছানোর পরে খুব কম ভাড়ায় ভারতীয় বাইক ভাড়া পাওয়া যায়, আর এই বাইকে চড়ে আপনি খুব সহজেই কাছাকাছি ভারতীয় শহরগুলোতে অনায়াসে চলে যেতে পারবেন। এখন দেখুন, এই ভিডিওটা নিশ্চিতভাবেই অপরাধমূলক এবং অবৈধ কাজকে পাবলিকলি প্রচার করছে। এখন আপনি যদি ভাবেন বাংলাদেশ থেকে এই অবৈধ অনুপ্রবেশ শুধুমাত্র পশ্চিমবঙ্গের ক্ষেত্রে হচ্ছে, তাহলে ভুল ভাববেন। এই সমস্যা কেবল পশ্চিমবঙ্গের সমস্যা নয়, বরং এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের জাল এখন দেশের প্রতিটা রাজ্যে ছড়িয়ে পড়েছে। মহারাষ্ট্র, উত্তরাখণ্ড, ঝাড়খণ্ড, এমনকি উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতেও প্রতিদিন এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশের ঘটনা ঘটেই চলেছে। সম্প্রতি মুম্বাইয়ে 200টি জাল আধার কার্ড ধরা পড়েছে। আবার দিল্লির শাহিনবাগ এলাকাতেও কিন্তু এই একই রকমের বাংলাদেশি অনুপ্রবেশকারীদের বসবাস দেখা যাচ্ছে। সেখানে 20 জনের সঙ্গে কথা বলার পর জানা গেছে সবাই কিন্তু বাংলাদেশ থেকেই এসেছে। बांग्लादेश से शाहीनबाग में आप आप बांग्लादेश से आप बांग्लादेश से तो आप बांग्लादेश कहाँ के आए हैं? बांग्लादेश से हैं। सरकार आप कहाँ से आए हुए हैं? সত্যি কথা বলতে কি, দিল্লির শাহিনবাগ এখন সম্পূর্ণভাবে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের মুক্তাঞ্চলে পরিণত হয়েছে। পরিস্থিতি এতটাই খারাপ যে এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারত সরকারকে পর্যন্ত হুমকি দিচ্ছে। নিজে কানেই শুনুন। सरकार अगर जाना चाहे तो नहीं आ सकता। शाहीन बाग का नाम सुना आपने? एक बार बोलो अपने मुंह से शाहीन बाग और फिर फील कर लगे शाहीन बाग है इसका नाम। अगर आने के लिए बहुत बड़ा जिगरा चाहिए, समझ रहे हो तो? আপনার কি মনে হয় না যে ভারতের জাতীয় নিরাপত্তার স্বার্থে এই অবৈধ অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে এখনই কঠোর পদক্ষেপ নেওয়া উচিত? সিএএ কঠোরভাবে লাগু করা উচিত। কারণ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী কিন্তু এখন আর হাসি ঠাট্টার ব্যাপার নয়, ভারতের আভ্যন্তরীণ এবং জাতীয় নিরাপত্তার জন্য একটা অত্যন্ত গুরুতর সমস্যা। সরকারকে কিন্তু এখনই এ বিষয়ে অত্যন্ত মনোযোগ দেওয়া উচিত। সিএএ এই আইনটাকে কঠোরভাবে প্রয়োগ করা উচিত। কারণ এই আইনটা তো আর আলমারিতে সাজিয়ে রাখার জন্য তৈরি করা হয়নি। আপনার কি মনে হয়, তাই কি হয়েছে? ভিডিওটা থামিয়ে এখনই কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করুন, এখনই সিএএ প্রয়োগ করা উচিত কিনা আপনি এ বিষয়ে কি মনে করছেন। যাই হোক, চলুন বিষয়টা আরেকটু গভীরে গিয়ে আলোচনা করি। বাংলাদেশ থেকে আসা এই অবৈধ অনুপ্রবেশকারীরা যেমন সরাসরি পশ্চিমবঙ্গে প্রবেশ করছে, তেমনি আসাম, মেঘালয়, ত্রিপুরা দিয়েও কিন্তু প্রবেশ করছে। এরপরে তারা আসাম, ত্রিপুরা, নাগাল্যান্ডের বড় শহরগুলোতে চলে যাচ্ছে এবং ভুয়ো নথি ব্যবহার করে সেখানে স্থায়ীভাবে বসবাস করতে শুরু করে দিচ্ছে। শুধুমাত্র যে এই 3-4টে সীমান্ত ঘেঁষা রাজ্যে এই রকম ঘটনা ঘটছে এরকমটা কিন্তু নয়। দিল্লি, মুম্বাইয়ের মতো দক্ষিণী রাজ্যগুলোতেও কিন্তু অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা রীতিমতো স্থায়ীভাবে বসবাস করতে শুরু করেছে। অবৈধ অনুপ্রবেশের নিরিখে বাংলাদেশিদের কাছে সবচেয়ে সহজ রুট হলো ত্রিপুরা রুট, কারণ এই এলাকা ঘন জঙ্গলে ঢাকা, যে কারণে এই এলাকায় অনুপ্রবেশ করাটা কিন্তু খুব সহজ। আমরা সবাই জানি যে অবৈধ অনুপ্রবেশের কথা উঠলেই আমরা অন্যান্য বিরোধী দলের সরকারকে গালাগাল দিতে শুরু করি, কিন্তু মনে রাখতে হবে ত্রিপুরাতে কিন্তু বিজেপি সরকার রয়েছে। যাই হোক, গত মাসে 12ই জুলাই 10 জন অবৈধ বাংলাদেশি কিন্তু ত্রিপুরাতে গ্রেপ্তার করা হয়েছিল। যখন পুলিশ তাদের আটক করে তখন জানা যায় যে কিছু এজেন্ট তাদের অবৈধভাবে ভারতে প্রবেশ করিয়েছিল। বলতে বাধা নেই যে এই অনুপ্রবেশের ঘটনা প্রতি সপ্তাহে ঘটছে এবং এই ধরনের ঘটনা প্রায়শই খবরের শিরোনামে আসছে। কারণ 12ই জুলাইয়ের আগে 6ই জুলাই
25 জন অবৈধ রোহিঙ্গা অনুপ্রবেশকারীকে কিন্তু মুম্বাই থেকে গ্রেপ্তার করা হয়েছিল। মিয়ানমার এবং বাংলাদেশের সীমান্তবর্তী রাজ্যগুলোর কথা নাই বাদই দিন, বাংলাদেশ থেকে কয়েক কিলোমিটার দূরে ঝাড়খণ্ড রাজ্যটাও কিন্তু এখন নিরাপদ নয়। ঝাড়খণ্ডের পরিস্থিতি এতটাই খারাপ হয়ে গেছে যে অনেক গ্রামের মহিলা পঞ্চায়েত প্রধান এমনকি মহিলা এমএলএদের স্বামীরা পর্যন্ত অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী। ঝাড়খণ্ডের ভোলাভালা আদিবাসী মেয়েদেরকে ধর্মান্তরিত করে বিয়ে করে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের জমি দখল করছে এবং অনায়াসে ভারতের ভূমিতে তাদের জনসংখ্যার বিস্তার ঘটাচ্ছে। যেহেতু ঝাড়খণ্ড সরকার সেখানে কিছু সংখ্যক আসন আদিবাসী মহিলাদের জন্য সংরক্ষিত রেখেছে, এই সুযোগ নিয়ে অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা স্থানীয় আদিবাসী মহিলাদেরকে বিয়ে করছে এবং তাদের ধর্মান্তরিত করছে। আর যখন এই মহিলারা লোকসভা বা পঞ্চায়েতের নির্বাচনে জয়লাভ করছে তখন এই অবৈধ অভিবাসী স্বামীরা এই এলাকা কিন্তু বইয়ের নামে শাসন করছে এবং রাজনীতিতে প্রভাব বিস্তার করছে। বর্তমানে ঝাড়খণ্ডে যেভাবে বাংলাদেশি অনুপ্রবেশ বাড়ছে, এখন অনেকগুলো বিধানসভা অনেকগুলো লোকসভা কিন্তু তাদের দ্বারা রীতিমতো প্রভাবিত হয়ে গেছে। ঝাড়খণ্ডের এমপি নিশিকান্ত দুবে সংসদে দাঁড়িয়ে বলেছেন যে তাদের এলাকায় অবৈধ অভিবাসীদের সংখ্যা যেভাবে দিন দিন বাড়ছে, অদূর ভবিষ্যতে ঝাড়খণ্ড রাজ্যটাই কিন্তু ভারতের হাতছাড়া হয়ে যাওয়ার সম্ভাবনা তৈরি হচ্ছে। आज क्या हो रहा है? बांग्लादेश का घुसपैठ हमारे यहाँ लगातार बढ़ रहा है। जो आदिवासी महिलाएं हैं उनके साथ बांग्लादेशी घुसपैठिए शादी कर रही है। हिंदू और मुसलमान का सवाल नहीं है। हमारे यहाँ जो लोकसभा का चुनाव लड़ती हैं महिला, आदिवासी कोटे से लड़ती हैं, उनके पति मुसलमान हैं। অন্যদিকে ঝাড়খণ্ডের প্রথম প্রধানমন্ত্রী বাবুলাল মারান্ডি নির্বাচন কমিশনে গিয়ে অভিযোগ করেছেন যে ঝাড়খণ্ডে এমন কিছু এলাকা রয়েছে যেখানে অভিবাসীদের ভুয়া ভোটারের সংখ্যা 20% থেকে 120% পর্যন্ত বেড়ে গেছে। এর ফলে ঝাড়খণ্ডের অনেকগুলো বিধানসভা অঞ্চল কিন্তু অনেকগুলো লোকসভা অঞ্চল কিন্তু এই অবৈধ ভোটারদের দ্বারা প্রভাবিত হয়ে পড়েছে। আশা করি আতঙ্কের কথাটা আপনারা বুঝতে পারলেন। ভারতে অবৈধ প্রবেশের আর একটা পরিচিত মাধ্যম হলো পর্যটক হয়ে ভারতে আসা, তারপরে ভারতে থেকে যাওয়া। সম্প্রতি ব্যাঙ্গালোর থেকে গ্রেপ্তার হওয়া শফিকুল নামক একজনের ঘটনায় দেখা গেছে যিনি অবৈধ বাংলাদেশি রোহিঙ্গা অভিবাসী ছিলেন। ইনি কিন্তু বৈধ পাসপোর্ট নিয়ে ভারতে প্রবেশ করেছেন এবং ভারতে আসার পরে সেই পাসপোর্ট ভিসাটা ফেলে দিয়ে খুব অল্প টাকায় আধার কার্ড রেশন কার্ড তৈরি করে ফেলেছেন এবং এখন তিনি ভারতীয় নাগরিক হিসেবে এই ভারতে রয়েছেন। গত 1 বছরে এরকম 10 লক্ষ বাংলাদেশি পর্যটক ভিসা নিয়ে ভারতে এসেছেন আর কিন্তু তারা বাংলাদেশে ফেরত যাননি। অবস্থাটা কতটা আতঙ্কের আশা করি আপনারা অনুধাবন করতে পারছেন। জাস্ট একবার ভেবে দেখুন কিভাবে প্রতি বছর লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী ভুয়া ভারতীয় সার্টিফিকেট তৈরি করে অথবা নিজের নাম পরিবর্তন করে ভারতে কিন্তু নাগরিক হিসেবে রয়ে যাচ্ছে। ভাবুন একবার, এই এতগুলো রুট যেগুলোর কথা আমি জানতে পেরেছি শুধুমাত্র সেইগুলোর কথাই কিন্তু বললাম। আমি নিশ্চিত এরকম আরো অনেকগুলো রুট রয়েছে যেগুলো এখনো প্রকাশ্যে আসেনি। আমাদের সীমান্ত নিরাপত্তার ফাঁক দিয়ে লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতে প্রবেশ করছে, যা জনসংখ্যার ধরনকে পরিবর্তন করে ফেলছে, এমনকি রাজনীতিকে কোন পর্যন্ত প্রভাবিত করে ফেলছে। এই অবৈধ অভিবাসীদের শিক্ষা, চাকরি, এমনকি প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি তৈরি, এর সব খরচই কিন্তু আমাদের ট্যাক্সের টাকা দিয়ে হচ্ছে। সাধারণ একজন মানুষের 22 থেকে 25 বছরের মধ্যে একটা চাকরি পাওয়া আজকের দিনে যখন প্রায় অসম্ভব হয়ে গেছে, তখন এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে আমরা কেন সহ্য করব? অনেক অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারী প্রধানমন্ত্রী আবাস যোজনায় বাড়ি পাচ্ছে। কিছু অবৈধ অভিবাসী বাস স্টপ, রেলপথের ধারে বাড়ি বানিয়ে থেকে যাচ্ছে এবং কিছুদিন পরে দাবি করছে যে এই জমি তাদের। আর সরকার কিন্তু ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তাদেরকে জমির পাট্টা পর্যন্ত দিয়ে দিচ্ছে। শুধু এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা যে কেবলমাত্র আমাদের জমি, চাকরি এবং সম্পদ নিচ্ছে এরকমই নয়, তারা কিন্তু ভারতে এসে সন্ত্রাস এবং অপরাধের সঙ্গে যুক্ত হয়ে পড়ছে। ভারতে যত সন্ত্রাস ঘটে, অপরাধমূলক কাজ ঘটে, তার সিংহভাগ কিন্তু এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীদের দ্বারাই হয়। 2018 সালে পুনের সন্ত্রাস দমন শাখা 5 জন অবৈধ বাংলাদেশি অভিবাসীকে গ্রেপ্তার করেছে, যারা ভারতীয় সন্ত্রাসী সংগঠন আল কায়দার ছত্রছায়ায় সন্ত্রাসী কাজকর্ম চালিয়ে যাচ্ছিল। সম্প্রতি এনআইএ 10 জন বাংলাদেশি অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেছে, যারা ভারতীয় মুসলিম
রোহিঙ্গাদেরকে উস্কানি দিচ্ছিল, ধর্মীয় যুদ্ধের পরিকল্পনা করার ব্যাপারে রীতিমতো প্ল্যানিং করছিল। গোয়েন্দা সূত্রে খবর, এরকম অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরাই গতবার কৃষক আন্দোলনের সময় শাহিনবাগকে 101 দিন ব্লক করে রেখেছিল। ভারতের প্রতিষ্ঠিত নিউজ চ্যানেলগুলোর দিকে চোখ রাখলেই বুঝতে পারবেন, ভারতের প্রতিনিয়ত ঘটে চলা বেশিরভাগ দাঙ্গা কিন্তু ঘটাচ্ছে এই অবৈধ বাংলাদেশি অভিবাসীরা। গ্যাংরেপ, শিশু ধর্ষণ, মানব পাচার, অবৈধ মাদক পাচার, এর সমস্তগুলোই করছে কিন্তু ওই রোহিঙ্গারা এবং অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। যদিও সরকার ভোট ব্যাংকের রাজনীতি করতেই ব্যস্ত, বিজেপি তাদের ম্যানিফেস্টোতে পর্যন্ত এই সমস্যাটা অত্যন্ত গুরুত্ব দিয়ে লিখেছিল, কিন্তু এখনো পর্যন্ত কিন্তু বিজেপি সরকারের কাছ থেকেও কোনো দৃঢ় পদক্ষেপ আমরা দেখতে পাচ্ছি না। ভারতের একাধিক রাজ্য সরকার ভোট ব্যাংকের কথা মাথায় রেখে তাদেরকে বিনামূল্যে সুযোগ সুবিধা দিয়েই যাচ্ছে। চোখ কান খোলা রাখলে আমরা দেখতে পারবো প্রতিটা রাজ্যে, প্রতিটা শহরে, প্রতিটা গ্রামে এরকম একজন না একজন নেতা রয়েছে যার ভোট ব্যাংক অবৈধ বাংলাদেশি অভিবাসীদের ওপরে রীতিমতো নির্ভরশীল হয়ে পড়েছে। এই নেতাগুলো দেখছে যদি তিনি 5 থেকে 6 হাজার এরকম অবৈধ অভিবাসীদেরকে তার এলাকায় নিয়ে আসতে পারেন, তবে তার বিজয় নিশ্চিত হয়ে যাবে। শুনতে হয়তো খারাপ লাগছে, কিন্তু এটাই কিন্তু ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে কটু বাস্তব, কটু সত্যি কথা। তাই আমাদের এই বিষয়ে কিন্তু এখন থেকেই সচেতন হতে হবে। শুধু সচেতন হওয়া নয়, আমাদেরও কিন্তু এই বিষয়ে নাগরিক হিসাবে কিছু অবদান রাখতে হবে। প্রথমত, যেখানে বর্তমানে 140 কোটি জনসংখ্যা, লাখ লাখ মানুষ দুবেলা খাবার পাচ্ছে না, সেখানে আমাদের দেশে 15% শিক্ষিত যুবক আজও বেকার বসে আছে। প্রতিদিন ভারতের শহরগুলোতে জলের সংকট যেখানে তৈরি হচ্ছে, সরকারি হাসপাতালগুলোতে চিকিৎসার জন্য যেখানে বড় লাইন পড়ছে, তাহলে একবার ভাবুন আমরা ভারতীয়রা কেন তবে অন্য দেশের বোঝা বহন করতে যাব? ভারতের সমস্ত সম্পদে সবার আগে ভারতীয়দের অধিকার হওয়া উচিত, অথচ আমাদের সম্পদ প্রতিনিয়ত ভাগ বসাচ্ছে লক্ষ লক্ষ অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা। দ্বিতীয়ত, আপনি খেয়াল করলেই দেখতে পাবেন যে এই অবৈধ বাংলাদেশি অনুপ্রবেশকারীরা ভারতের বড় বড় শহরগুলোতে প্রায়শই কম দামে কাজ করতে রাজি হয়ে যায়, আর আমরা ভারতীয়রা 2 টাকা বাঁচানোর লোভে ভারতীয়দের বদলে এই অবৈধ অনুপ্রবেশকারীদেরকে কাজ দিই, কাজ দিই। আমাদের কিছু মানুষ সামান্য টাকার লোভে ভারতে তাদেরকে প্রবেশ করতে পর্যন্ত সাহায্য করি, রোহিঙ্গাদেরকে ডেকে নিয়ে আসি, তাদের ভুয়ো কার্ড, আধার কার্ড, তাদের ভোটার কার্ড, আধার কার্ড তৈরি করে দিই, রিজার্ভেশন সার্টিফিকেট পর্যন্ত তৈরি করে দিই, যাতে তারা চাকরি পায়, বাড়ি পায়। একবার বুকে হাত দিয়ে বলুন তো, এই যে টাকা নিয়ে আপনি দেশের বিরুদ্ধে এই কাজগুলো করছেন, ঠিক করছেন? বুকে হাত দিয়ে একবার ভেবে দেখবেন যারা এই কাজের সঙ্গে যুক্ত। তৃতীয়ত, আজ অবৈধ রোহিঙ্গারা ভারতের সব রকমের সন্ত্রাসী কার্যকলাপ কিন্তু শুরু করে দিয়েছে, দাঙ্গা শুরু করে দিয়েছে। ভারতে অবস্থিত বিভিন্ন সন্ত্রাসবাদী দলে যুক্ত হয়ে ভারতের বিভিন্ন অংশে ভারতের জনগণকে উস্কানি দিচ্ছে ধর্মীয় যুদ্ধ তৈরি করবার জন্য। এদের সংখ্যা যেদিন বৃদ্ধি হতে হতে সংখ্যাগরিষ্ঠ হয়ে যাবে, আপনি কি, আমরা কি আমাদের নিজের দেশেই আর নিরাপদে থাকতে পারবো? এটা এখন থেকেই ভাবুন, ভাবা প্র্যাকটিস করুন। দেখুন, আমাদের দেশের সবচেয়ে বড় গুণ হলো আমরা এমন একটা সংস্কৃতিকে বিশ্বাস করি যেখানে অতিথিদের জন্য আমরা কিন্তু আমাদের দেশকে উন্মুক্ত রাখি। আমরা বলি অতিথি দেবো ভব। প্রতিটি বিদেশি, সে নেপালি হোক, বাংলাদেশি হোক, পাকিস্তানি হোক, স্বাগতম, যদি তারা আইনগত প্রক্রিয়া মেনে, আইন মেনে, আইনগতভাবে নাগরিকত্ব নিয়ে ভারতবর্ষে আসে। কিন্তু যদি কেউ অবৈধভাবে আসে, দেশের সংবিধানকে সম্মান না করে, এদেশের মানুষের অধিকারকে ছিনিয়ে নেয়, সন্ত্রাসবাদী কার্যকলাপের সঙ্গে যুক্ত হয়, ভারতে অস্থিরতা তৈরি করে, তাহলে আমাদের কিন্তু এখন থেকেই আওয়াজ তুলতে হবে। ডিয়ার ভিউয়ার্স, যেহেতু এই সমস্যা ভীষণ গুরুত্বপূর্ণ, তাই আমাদের একসাথে এই বিষয়টাতে আওয়াজ তুলতে হবে। না হলে কিন্তু আমাদের দেশটায়, আমাদের প্রিয় ভারতবর্ষটায় ধীরে 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 ভেতর থেকে দুর্বল হয়ে পড়বে। আশা করি এই জ্বলন্ত সমস্যার কথাটা আপনাদেরকে বোঝাতে পারলাম। যদি ভিডিওটা ভালো লাগে লাইক তো করবেন, কিন্তু অবশ্যই অবশ্যই আপনাদের প্রিয়জনের সঙ্গে হোয়াটসঅ্যাপে এই ভিডিওটার লিঙ্কটাকে শেয়ার করবেন, কারণ এটা কিন্তু আপনার কর্তব্য। আমার কর্তব্য, আমি এই বিষয়ে সচেতন করেছি, আপনার কর্তব্য কিন্তু হোয়াটসঅ্যাপে এই লিঙ্কটাকে যত বেশি সম্ভব শেয়ার করা। যদি ভালো লাগে ভিডিওটা কমেন্ট বক্সে নিশ্চয়ই কমেন্ট করবেন, তাহলে অনেকের কাছে ভিডিওটা পৌঁছবে। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। নতুন কোনো ভিডিও নিয়ে আবার দেখা হবে। ভালো থাকুন, সর্বদা ভারতের পক্ষে থাকুন। জয় হিন্দ, জয় ভারত।